তুই বলেছিস। গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো এপ্রিলের 30 তারিখ, বারটা হলো বুধবার। আজ অনেক দিন পর ভ্লগ শ্যুট করছি জানো, মাঝে 4-5 দিন ভ্লগ শ্যুট করিনি। লাস্ট ভ্লগ বোধহয় শ্যুট করেছিলাম 25 তারিখে। তবে হ্যাঁ, মাঝে দুটো মিনি ভ্লগ শ্যুট করেছি, তবে সেগুলোও এডিট করে উঠতে পারিনি। যদি সম্ভব হয় এডিট করে পরে আপলোড করব। আগে চলো আজকের দিনের গল্পটা তোমাদের সঙ্গে একটু সেরে নেওয়া যাক। প্রত্যেক দিনের মতো সকালবেলায় ঘুম থেকে উঠে আগে গরম জলটা খেয়ে নিয়েছি, আর তারপরে চলে এসেছি ছাদে এসেছি গাছগুলোতে একটু জল দেওয়ার জন্যে। তবে এসে দেখছি শাকের গাছগুলো না বেশ বড় হয়ে গেছে। এর আগে দুবার শাকের গাছ বড় হয়ে ফুল হয়ে গেছে, যার জন্য আমি খেতে পারিনি। তাই আজকে গাছে জল দেওয়ার আগে শাকগুলোকেই একটু তুলে রাখছি। মণ্ডলবাবু আমার ভিডিওতে শাকগুলো দেখে আর বলে, এত সুন্দর শাক হয়েছে, তুমি না খেয়ে শাকগুলো নষ্ট করছো। নষ্ট করি না জানো তো, ভাবি আজকে তুলবো না কালকে তুলবো। দেখবে নিজের লাগানো কোনো জিনিস তুলতে একটু মায়াই হয়, তো ওই মায়া করতে গিয়ে না সব জিনিসগুলো খারাপ হয়ে যায়। এই শাকের মতোই না কারি পাতার গাছ থেকেও পাতা ছিঁড়তে আমার খুব খারাপ লাগে, তবুও মাঝে মধ্যে ছিঁড়ে নিই। তো আজকে শাকগুলো তুলে একবারে ছাদ থেকে পরিষ্কার করে নিচে নিয়ে এলাম। তবে আজকে রান্না করব না, ভাবছি এই প্যাকেটে করে ফ্রিজে রেখে দেব, পরে কোনো একদিন রান্না করব। তবে এখন আমি একটু এক্সারসাইজ করব, যার জন্যে জামাটা পাল্টে নিয়েছি। আর এবার খানিকক্ষণ একটু এক্সারসাইজ করি। আমি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারছি না বলে তোমরা অনেকেই অভিযোগ করছো, কেউ অভিমান করছো, আবার কেউ আমার হিতের জন্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলছো। এটা একদম সত্যি কথা। আমি জয়অমৃতকে তিলে তিলে গড়েছি, একটু একটু করে বাড়তে দেখছি, আর সেই জায়গাটা আমি কখনোই চাই না যে নষ্ট হয়ে যাক। তোমরা এটা একদম ঠিক বলেছ, প্রত্যেক দিন ভিডিও আপলোড না করলে আমার চ্যানেলের রিচটা অনেকটা কমে যাবে, সেটা আমিও জানি। কিন্তু কি বলতো, আগে তো আমার শরীর, আগে তো আমার পরিস্থিতি, তারপর তো আমি ভিডিও আপলোড করব। আর আগেও বলেছি, ভিডিও আপলোড করার আগে ভিডিওটা এডিট করতে হয়, তো সেই এডিটিংয়ের জন্য যথেষ্ট সময় লাগে, আর সেই সময়টা না আমি দিতে পারছি না। আর তার থেকেও একটা বড় বিষয় কি জানো তো, কোনো ভিডিও যদি আমার মনের মতো না হয়, এডিটিং যদি আমার মনের মতো না হয়, তাহলে সেটা আমার আপলোড করতে একদমই ইচ্ছে হয় না। আমি জানি তোমরা যারা আমাকে ভালোবাসো, আমি যাই আপলোড করব হয়তো তোমরা দেখবে, কিন্তু সেটা আমার ভালো লাগবে না। শুধুমাত্র ইনকামের জন্যে, শুধুমাত্র রেগুলারিটি মেনটেনের জন্যে আমি ভিডিও আপলোড করতে চাই না। আমি চাই আমার যে ভালো লাগা, আমার যে ভালোবাসাটা ভিডিওর প্রতি আছে, সেটাকেও আমি যেন মেনটেন করে চলতে পারি। তাতে যদি আমার ভিডিও আপলোড করতে দেরি হয়, তা হোক একটু, তবে আমি আমার মতন করে ভিডিওটা সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। জানি আমি অনেক দিনের পুরনো ভ্লগ আপলোড করি, আর সেটা হয়তো অনেকেই দেখতে একটু বিরক্তি বোধ করো, কিন্তু কি করব বলো, আমি চাই আমার প্রত্যেকটা মুহূর্ত ধরে রাখতে। আমার তো ইচ্ছে করে 24টা ঘন্টার 24টা ঘন্টাই আমি যেন আমার জীবনের ধরে রাখতে পারি, কারণ যে সময়টা চলে যায় সেই সময়টা আমরা আর কখনোই ফিরে পাই না। তবে হ্যাঁ, বর্তমানে একটা ক্যামেরা ফোন কম বেশি এখন সবার হাতেই থাকে, আর আমরা যে মুহূর্তটুকু ক্যামেরাবন্দি করে রাখতে পারি, সেই মুহূর্তটুকু আমরা যখন আবার দেখি না, তখন একটু সময়ের জন্যে হলেও না আমরা সেই মুহূর্তটুকু দেখে কখনো খুশি হই, কখনো দুঃখী হই, মানে সেই মুহূর্তটুকুকে আমরা আবার বাঁচতে পারি। আর সেই কারণেই আমার যত পুরনো ভিডিওই হোক না কেন, আমি এডিট করে আপলোড করার চেষ্টা করি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে সকালের খাবার বানিয়ে নিয়েছি। আজকে সকালের খাবারে চিলা বানিয়েছি। এদিকে জেঠিমার সাথে আজকে জেঠিমার মেয়ে এসেছে, আর আজকে না জেঠিমার শরীরটা একটু খারাপ করছিল, তো সেই জন্যে জেঠিমা খানিকক্ষণের জন্য একটু শুয়েও পড়েছিল। তো তোমরা অনেকেই বলো যে জেঠিমাকে তোমরা কাজ করতে দেখো না। আসলে বিষয়টা কি বলো তো, ওই মানুষটা আমার বাড়িতে কাজ করে এটা সত্যি, তবে উনি কি কাজ করছে, সেই কাজগুলোকে যে আমাকে ক্যামেরাবন্দি করতে হবে সেটা আমি চাই না, ওনারও বিষয়টা খারাপ লাগতে পারে। তো সেই জন্যে আমি তোমাদেরকে ওনার কাজ কখনো দেখাই না। তবে হ্যাঁ, উনি ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, মানে মোটামুটি সমস্ত কিছুই বলা আছে যে উনি আমাকে করে দেবেন। তবে আমি সবসময় ওনাকে দিয়ে জামা কাপড় কাচাই না, উনি প্রত্যেক দিন এসে ঘর ঝাড় দেন, ঘর মোছেন আর বাসন মাজেন।
তো কখনো কখনো আমিও মেজে নিই, কখনো কখনো আমিও কেচে নিই। যখন পারি না তখন জেঠিমাকে বলি। আমার সত্যি কথা বলতে লোকের প্রয়োজন হয় না, কিন্তু আমি যেহেতু ভিডিও করি আর ভিডিও করতে গেলে না অনেকটা সময় লেগে যায়, বলতে পারো সেই কারণেই জেঠিমার সাহায্য নেওয়া, যাতে আমার কাজগুলো একটু তাড়াতাড়ি হয়। আর জেঠিমা থাকা সত্ত্বেও আমি কেন মাঝে মধ্যে কাজ করি জানো? আসলে এর আগে তো আমি কাউকে দিয়ে এভাবে কাজ করাইনি, তাই আমার একটু খারাপই লাগে। তার উপরে দুজন মিলে কাজটা করলে না কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি চাই জেঠিমার সুবিধা অসুবিধাগুলো বুঝতে, আর এটাও চাই জেঠিমাও যেন আমার সুবিধা অসুবিধাগুলো বুঝতে পারে। কালকে জানো তো গ্রামে তরমুজ বিক্রি করতে এসেছিল, তো আমিও একটা তরমুজ রেখেছিলাম, তো সেই তরমুজটা আজকে কাটলাম। ওদিকে জেঠিমা, নেতুবাবু, রিয়া ওদেরকে দিয়ে এলাম, আর তারপর আমার বড় জাকে আর শাশুড়িকে দিতে গেছিলাম। তো বড় জায়ের টুকরোটা বড় যা নিয়েছে, তবে শাশুড়ির টুকরোটা ফ্রিজে রেখে দিতে বলল উনি পরে খাবেন। তো তরমুজ রাখতে গিয়ে দেখছি ফ্রিজে আমার পনির রয়েছে, তো ভাবলাম পনিরটাই আজকে রান্না করে নিই। তো তার জন্যে আমি এখন পনির আর আলু কেটে নিচ্ছি। আমি জানো তো পনিরটা খুব একটা পছন্দ করতাম না, একেবারেই যে খেতাম না তা নয়, খেতাম, অল্প স্বল্প খেতাম। তবে যবে থেকে বহরমপুরের বৌদির ঘরে খাওয়া শুরু করেছি, তবে থেকে পনিরের প্রতি আমার আলাদাই একটা ভালোবাসা জন্মেছে। আর এখন পনিরটা খেতে আমার খুব ভালো লাগে। তো মাঝে মধ্যেই এখন আমি পনিরটা খাচ্ছি। মাছ তো খাই না বললেই চলে। তো এদিকে পনিরের জন্য মশলাটা করে পনিরটা ভেজে আমি তুলে নিলাম, আর এবার ভাবছি আলুগুলো একটু ভাজতে বসিয়ে দেব। তবে জানো তো এই মুহূর্তে আমি একটু চিন্তায় পড়ে গেছি। আসলে মা ফোন করেছিল, আর মা ফোন করে বলল বৌদি আর ভাইপো আজকে বাড়িতে চলে আসছে। তোমাদের বলেছিলাম না যে মা, দাদা, বৌদি আর ভাইপো আজিমগঞ্জে গেছে ওই অফিসিয়াল কাজকর্ম করতে। তো অফিসিয়াল কিছু কাজকর্ম করে দাদা বাড়িতে চলে এসেছে, তবে ভাইপো আর বৌদি ওখানেই আছে। ওখানকার কাজকর্ম কমপ্লিট করে তারপর ওনারা তিনজন আসবে এমনটাই কথা ছিল। কিন্তু হঠাৎ করেই মা বলছে আজকে বৌদি বাড়িতে চলে আসছে ভাইপোকে নিয়ে, আর মা হয়তো ওখানে একাই থাকবে। মা কি করে ওই কোয়ার্টারে একা থাকবে সেটাই আমি বুঝতে পারছি না। তার উপরে বৌদি আর ভাইপো কেন চলে আসছে সেটাও আমি জানি না। কারণ যেটাই হোক না কেন, আমার এখন একটাই চিন্তা, আমার মা কি করে ওখানে একা থাকবে। তো একবার ভাবছি আমি চলে যাই, আবার ভাবছি না, দরকার নেই, মা হয়তো একা থাকতে পারবে, সেই জন্যেই হয়তো বৌদি চলে এসেছে। কারণ বৌদির তো এই মুহূর্তে আসার কোনো কথা ছিল না। তো আমি যে এখন কি করব সেটাই বুঝতে পারছি না। এদিকে আমার মনের মধ্যে অশান্তি শুরু হয়েছে, আর এদিকে কাকিমা, অপর্ণা, অক্কবাবু এসেছে, তো ভাবলাম একটু তরমুজ ওনাদেরকেও দিয়ে দিই। তো এবার পনিরটা আমি তাড়াতাড়ি করে রান্না করতে বসিয়ে দিচ্ছি। তো এইদিকে না আমি আবার পনিরটার পেঁয়াজটা ভাজতে বসিয়ে কাকিমাদের সাথে বাইরে কথা বলতে গেছিলাম, আর এসে দেখছি আমার পুরো পেঁয়াজটা পুড়ে গেছে। তো সেই জন্যে আবারও আমাকে সমস্ত মশলা দ্বিতীয়বার বসাতে হচ্ছে। আজকে দুপুরে শুধু পনিরের তরকারিটাই করব, আর ফ্রিজে খানিকটা শাক ভাজা আছে, সেটা দিয়ে আমার দুপুরের খাওয়া হয়ে যাবে। আর তোমরা তো জানো আমি এক তরকারি ভাত খেতেই বেশি পছন্দ করি। এক তরকারি দিয়ে ভাত খেলে না খাওয়াটাও একদম ঠিকঠাক হয়। আর একাধিক তরকারি যদি আমি খাই তাহলে না আমার একটু একটু করে খাওয়া বেশি হয়ে যায়। আমি জানি না এটা সবার সাথে হয় কি না, কিন্তু আমার হয়। তবে জানো তো এক্ষেত্রে মণ্ডলবাবুর সাথে আমার অনেকটা মিল আছে, কারণ ও আমার মতো অত বেশি ধরনের তরকারি দিয়ে খেতে চায় না। একটার থেকে দুটো, খুব বেশি বেশি তিনটে, তার থেকে বেশি হলে ও একটু বিরক্তি প্রকাশ করে। খায় না এমন নয়, যদি বাইরে গিয়ে খেতে হয় তাহলে খেয়ে নেয়, কিন্তু বাড়িতে হলে খুব কিচকিচ করে। তো সেই জন্যে ও বাড়িতে আসলেও আমার খুব একটা রান্নাবান্নার ধুম থাকে না। যাই হোক, পনিরের তরকারিটা তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না করে নিয়েছি, আর সবাইকে একটু একটু দিয়েও দিলাম। আর এদিকে বাইরে দেখছি কালো মেঘ জমছে, আর সেই সাথে হাওয়াও হচ্ছে, কে জানে আবার বৃষ্টি হবে কিনা। আজকে স্নান তো সকালে সেরে নিয়েছিলাম, আর এবার ভাতটা বেড়ে নিয়ে বসলাম খেতে। রান্না করতে করতে মাকে একবার ফোন করেছিলাম, মায়ের সাথে খানিকক্ষণ কথাও হলো। তবে মায়ের গলার স্বরটা শুনে মনে হলো মায়ের মনটা খারাপ। আর এটা খুব স্বাভাবিক, যে ঘরটাতে মা বিগত এতগুলো বছর বাবার সাথে কাটিয়েছে, সেই ঘরে আজ মা আছে অথচ বাবা নেই। মায়ের মনটা খারাপ তো হবেই। সেই সাথে বাবার সাথে কাটানো কত ভালো খারাপ মুহূর্ত ওনার হয়তো মনে পড়ছে, আর সেই জন্যেই ওনার মনটা আরও বেশি খারাপ করছে। যদি কেউ থাকতো তাহলে হয়তো ওনার মনটা এতটা খারাপ হতো না। উনি হয়তো একা আছে বলেই আরও বেশি কষ্ট পাচ্ছে। তো মায়ের গলার স্বরটা শোনার পর থেকে মনটা আরোই আমার ছটফট করছে।
তো অবশেষে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আজিমগঞ্জে যাব। তো যে পনিরটা রান্না করেছিলাম খানিকটা ছিল, সেটা আমি একটা কন্টেনারে ভরে নিয়েছি। আর এদিকে যেহেতু বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে তাই কারেন্টটাও চলে গেছে। তবে অন্ধকারের মধ্যে কোনো মতে ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, সেই সাথে নিজেও রেডি হয়ে নিয়েছি। এতক্ষণ মন স্থির করতে পারছিলাম না যাব কি যাব না। এখন যখন যাওয়ার জন্যে মন স্থির করেছি তখন দেখো বৃষ্টি বাইরে কমছেই না, বরঞ্চ বেড়েই চলেছে। তো কতক্ষণে বৃষ্টি কমবে আর কতক্ষণে যে আমি বেরোতে পারবো সেটাই এখন ভাবছি। তো বৃষ্টিটা খানিকক্ষণের জন্য একটু কম হয়েছে, তো আমি ছোটিকে আমার ঘরের চাবিগুলো দিয়ে দিলাম। আর এবার ভাবছি ছাতা মাথায় দিয়েই বেরিয়ে পড়ব। তবে যেই বেরোতে গেলাম অমনি আবার বৃষ্টি শুরু হয়েছে। ছোটি বলছে, মেজদি একটু দাঁড়িয়ে যাও, ঘরে উঠেই দাঁড়াও। আমি বললাম আমি যখন নিচে নেমে গেছি আমি আর ঘরে উঠবো না। এদিকে আজকে বৃষ্টি হচ্ছে বলে একটাও টোটো পাওয়া যাচ্ছে না। তো যে ভাইপোটার টোটোতে আমি যাতায়াত করি ওকেও ফোন করেছিলাম, ও বলল যদি বৃষ্টি কমে তাহলে আসবে। তবে বৃষ্টি কমার জন্যে যদি আমি অপেক্ষা করি তাহলে আমার যাওয়া হবে না, কারণ ঘড়িতে প্রায় 4টে বাজতে চললো। এমনিতেই আমি বৃষ্টির কারণে অনেকটা দেরি করে ফেলেছি। আসলে বৃষ্টি থামছিলই না, আর আজকেই বৃষ্টিটা হতে হলো। এমনিতে জানো তো আমাদের গ্রামে খুব একটা বৃষ্টি হয় না, আশেপাশের গ্রামগুলোতে বৃষ্টি হয় কিন্তু আমাদের গ্রামে বৃষ্টি হয় না। আর আজকে এত বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ, উঠানের মাটি কি পরিমাণে কেটেছে, সেই সাথে আমাদের বাড়ির সামনে যা অবস্থা হয়। এই বৃষ্টির মধ্যে বেরোতে ইচ্ছে হয় বলো, কিন্তু কিছু করার নেই। আমি যদি না যাই তাহলে মাকে রাতে একা থাকতে হবে, আর মা ওই ঘরে কি করে রাতে একা থাকবে সেটা ভেবে আমি আর না বেরিয়ে পারলাম না। তো আমি ভাবছি যদি টোটো না পাই তাহলে বাজার পর্যন্ত হেঁটেই চলে যাব। আগে যখন টোটো ছিল না তখন তো আমরা বাড়ি থেকে হেঁটেই বাজারে যেতাম। তবে হ্যাঁ, যাবার পথে ওই ভাইপোর বাড়িতে একবার যাব, যদি ও আমাকে দিয়ে আসে তাহলে তো ভালো, আর যদি না দিয়ে আসে তাহলে ওই যে বললাম 11 নম্বর গাড়িতে চলে যাব। তো ওই ভাইপোর বাড়ির সামনে চলে এসেছি, আর ভাইপো বলল, পিসি তুমি একটু দাঁড়াও, আমি খেতে বসেছি, তো খেয়ে তোমাকে দিয়ে আসবো। তবে জানো তো ভাইপোদের বাড়ির সামনে একটা আমের গাছ আছে, তো সেই গাছের তলাতে আমি বেশ কয়েকটা আমও পেয়েছি। তবে না না, আমি নিয়ে যাচ্ছি না, ওখানেই একটা মিটার বক্স ছিল সেখানে রেখে এসেছি। সেই মুহূর্তে ভিডিও করার কথা মাথায় ছিল না। যাই হোক, ভাইপোদের বাড়ির সামনেই একটা মাচা করা ছিল, তো সেখানেই আমি খানিকক্ষণ একটু বসলাম। আর এদিকে ও চলে এসেছে টোটো নিয়ে। এবার আমি নিশ্চিন্তে বাজার পর্যন্ত পৌঁছাতে পারবো। তবে জানো তো এখন টোটোতে ওঠার পরে আমার চিন্তা হচ্ছে আমি তো বাজার থেকে করিমপুরে পৌঁছে যাব, তবে করিমপুর থেকে আমি বাস পাবো কি না বহরমপুরের, কারণ বিকালের দিকে না অনেক সময় অনেক গাড়ি যেতে চায় না। যাকে এখান থেকে বেশি চিন্তা করে আমার মাথার চুল কম করে কোনো লাভ নেই। এদিকে বাজারে এসে বাস পেয়ে গেছি, আর বাসে চড়ে আমি এখন চলে এসেছি করিমপুর বাস স্ট্যান্ডে। আর করিমপুর বাস স্ট্যান্ডে এসে এই লাল বাসটা দেখে খানিকটা হলেও স্বস্তি অনুভব করছি। তবে দাঁড়াও, আগে জিজ্ঞেস করে দেখি বাসটা যাবে কি না। তো বাসটা যাবে বললো, আমি টিকিটটা কেটে নিয়েছি আর আমার জায়গা মতো আমি বসেও পড়েছি। এতক্ষণে আমার মুখে হাসি ফুটলো। বাড়িতে থাকাকালীন খুব চিন্তা হচ্ছিল, আমি মা কালীকে বারবার বলছিলাম কোনো মতে করিমপুরে গিয়ে বাসটা পেয়ে যাই, তাহলে মা আমি ঠিকঠাক পৌঁছে যেতে পারবো আমার মায়ের কাছে। আসলে বাস পাওয়াটাই সবথেকে বেশি চাপের হয়। ট্রেন একটা না একটা পেয়েই যাব। যদি খাগড়ার থেকে ট্রেন না পাই তাহলে জিয়াগঞ্জ হয়েও চলে যেতে পারবো আজিমগঞ্জে। তো সেই জন্যে সেটা নিয়ে আমার খুব একটা চিন্তা হচ্ছে না। তবে আমি জানো তো মাকে এখনও কিচ্ছু জানাইনি আমি যে আজিমগঞ্জে যাচ্ছি, এটা আমি মাকে বলিনি। বাড়ি থেকে বেরোনোর আগে আরও একবার মাকে ফোন করেছিলাম। মায়ের কথা শুনে মনে হলো মা কান্না করছে। বাড়িতে থাকতেই মা যখন তখন বাবার কথা মনে করে কান্নাকাটি শুরু করে। ওখানে তো একা রয়েছে, তার উপরে আশেপাশের কোয়ার্টারগুলোও ফাঁকা। সেই সাথে আমার মায়ের কোয়ার্টারের সামনে যে কোয়ার্টারটা ছিল সেখানে একটা বয়স্ক ভদ্রমহিলা থাকতেন। মায়ের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আমি ওনাকে ঠাকুমা বলে ডাকতাম। সেই ঠাকুমাও কিছুদিন আগে মারা গেছেন। আর আমার তো পুরোনো দিনের রেল কোয়ার্টারগুলো একদম ভালো লাগে না, কারণ ওই ঘরগুলোতে ঢুকলেই না আমার কেন জানি না মনটা কেমন খারাপ হয়ে যায়।
বর্তমানে যে নতুন কোয়ার্টারগুলো হচ্ছে সেগুলো ঠিক আছে, কিন্তু পুরনো কোয়ার্টারগুলোতে বাথরুমটাও বাইরে, রাত্রিবেলায় যদি বাথরুমে যেতে হয় সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হয়। হ্যাঁ, প্রাচীরের ভেতরে, তবে ওপরটা তো ফাঁকা, আশেপাশে প্রচুর গাছপালা আছে, সেগুলোর দিকে চোখ গেলে কেমন যেন গাটা একটু ছমছম করে। বহু বছর ধরে আমি একাই থাকি, আমি যে খুব একটা সাহসী মেয়ে তা কিন্তু নয়, তবে হ্যাঁ জানি একা থাকতে হবে, তাই আমি মনকে বুঝিয়ে থাকতে পারি। তবে আজিমগঞ্জে গেলে আমারও কিন্তু একটু ভয় ভয় লাগতো। যখন বাবা থাকতো তখনই ভয় লাগতো, কারণ বাথরুমটা যেহেতু বাইরে। যাকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বহরমপুর শহরে নেমে ওখান থেকে অটো ধরে চলে এসেছি খাগড়া স্টেশনে। তবে স্টেশনে ঢোকার আগে একটা দোকান দেখতে পেলাম, আর এবার এই দোকান থেকে ভাবছি কয়েক প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নেব। এবার আমি দুধটা আনতে ভুলে গেছি, যা তাড়াহুড়ো করে রেডি হয়েছি, কি আনবো আর কি আনবো না কিছুই মাথায় কাজ করছিল না। আমি নিজে আসবো কি না সেটাই বুঝতে পারছিলাম না। যাই হোক, মণ্ডলবাবুকে বলেছিলাম একটু দেখো তো কটায় ট্রেন আছে। তো মণ্ডলবাবু আমাকে বলেছিল 7:25-এ একটা ট্রেন আছে। তো এখানে এসে দেখছি যে না, একটা গন্ডগোল হয়ে গেছে। আসলে ও একটু ব্যস্ত ছিল, যার কারণে AM আর PM-টা ও লক্ষ্য করেনি। ও যে ট্রেনটার কথা বলছিল সেটা সকাল 7:25-এ চলে গেছে। এখন প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করলাম, আর তারপর এই আমার ট্রেনটা এলো। তবে মাঝে স্টেশনে বসে মাকে একবার ফোন করেছিলাম, যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছে, তাই ভেবেছিলাম মাকে বলেই দিই যে আমি আসছি, কারণ মায়ের যদি আবার খাওয়া হয়ে যায়, আমার তো খিদে এখান থেকেই লেগে গেছে। তো মাকে বলবো বলে ফোন করলেও আমি ওনাকে বলতে পারিনি। মা বলল একটা পিসি আছে, ওনার সাথে কথা বলছে। তো আমি চাইছি মাকে আজ আমি সারপ্রাইজ দেব, তো সেই জন্যে আমি আর মাকে জানাইনি। তবে মণ্ডলবাবু আমাকে বারবার করে বলছিল তুমি মাকে জানিয়ে দাও, না হলে রাত্রে হয়তো খাবার দাবারের সমস্যা হবে। আমি ওকে বললাম যদি সমস্যা হয় তাহলে আবার রান্না করে না হয় খেয়ে নেব। খাগড়া স্টেশন থেকে আজিমগঞ্জে যাওয়ার ট্রেনগুলো বেশিরভাগই ফাঁকা থাকে, আজকের ট্রেনও ভীষণ ফাঁকা। প্রথমে ভেবেছিলাম লেডিসে উঠব, তবে লেডিসটা দেখলাম একেবারেই ফাঁকা, সেই জন্যে আমি আবার জেনারেলে চলে এলাম। তবে জেনারেলেও যে প্রচুর লোকজন আছে তা নয়, আমি যেখানে বসে আছি আশেপাশে 2-4টে ছেলে আছে। তবে জানো তো, আমি ভেবেছিলাম আমি আর আজিমগঞ্জে আসবো না, বিশেষ করে আমার মা বাবার কোয়ার্টারে আমি আর আসবো না। তবে ভাগ্যের পরিহাস দেখো, আমাকে সেই আজিমগঞ্জে আসতেই হলো, আর এমন পরিস্থিতিতে আসতে হবে আমি সেটা স্বপ্নেও ভাবিনি। কয়েকদিন আগে মা আমাকে ফোন করে ডাকছিল, সেদিনও আমি মাকে বললাম আমি যাব না, তুমি দাদা বৌদিকে নিয়ে ওখানকার কাজগুলো সেরে নাও, কারণ আমার থেকে এখানে দাদাকেই বেশি প্রয়োজন, যেহেতু দাদার চাকরির একটা ব্যাপার আছে। তো যাই হোক, আমাকে তো সেই আসতেই হলো, আর এখন 1 পা 2 পা করে মা বাবার কোয়ার্টারের দিকে যাচ্ছি। আর এই ল্যাম্পপোস্টের নিচে দিয়ে যেতে যেতে ভাবছিলাম আমিও একদিন এই ছায়াটার মতো সময়ের সাথে বিলীন হয়ে যাব। হ্যাঁ, আমার কাছের মানুষরা যারা আমায় ভালোবাসে তাদের জন্যে হয়তো কিছু স্মৃতি ফেলে যাব, যেমনটা আজ আমার বাবার স্মৃতিগুলো আমার চোখের সামনে ভাসছিল। বাবা কোথায় বসতো, কোথায় যেত, কি করতো না করতো, সবটাই ছবির মতো চোখের সামনে ভেসে উঠছিল। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে একদম গেটের সামনে চলে এসেছি, আর এবার দেখি মা আমাকে দেখার পর মার রিয়াকশানটা ঠিক কীরকম হয়। ভগবান, তো বলে তো আসলি না কেন? রান্না করনি আমার জন্য? না। তাই? তুই বলেছিস আসতেছি? না, বলিনি। এই মা, তা এখন রান্না করব, অসুবিধার কি আছে? কথা তুই তুমি একা একা থাকবে, তুমি ভাবলে কি করে আসবো না? থাকা যায় একা একা এই ঘরে? তাহলে আগের থাকা আর এখনকার থাকা এক হলো? অর্ধেক রান্না আমি করে নিয়ে এসেছি, বাকি অর্ধেক করো। শুয়ে পড়েছিলে? না, শুনি। মা দেখছি সত্যিই ভাবতে পারেনি আমি আজকে আসব। আসলে মায়ের ভাবার কথাও নয়, কারণ আমি মাকে এমন কিছু বলিনি যেটা শুনে মায়ের মনে হতে পারে যে আমি আজকে আসতে পারি। তো মা বলছে মায়ের খাওয়া হয়ে গেছে, তো একটুখানি ভাত ছিল সেটাই মা খেয়েছে, আর ওদিকে মা আমার জন্যে চায়ের জল বসাচ্ছে। আর আমি আবার একটু পাড়ার দোকানে এলাম। মা বলল ঘরে আটাটা বেশি হয়ে গেছে, তো আমি তো বাড়ি থেকে পনির করে নিয়ে এসেছি,
আর এখন দোকান থেকে আটা, ব্রেড, ডিম, একটা ছোট্ট চায়ের পাতা এগুলো সব নিয়ে নিয়েছি। সেই সাথে আমার মান্থলি পেইন শুরু হতে পারে, তারও খানিকটা জোগাড় করে নিয়ে যাচ্ছি। এদিকে আমি ঘরে চলে এসেছি, আর ঘরে এসে মাকে জিনিসপত্রগুলো দিয়ে আমি একটু ফ্রেশ হয়ে এলাম। আর মা এদিকে আমাকে চা আর বিস্কিট দিয়ে দিয়েছে। অনেকটা রাতই হয়ে গেছে, তবুও একটু চা খেলাম। আমার ভীষণ মাথায় যন্ত্রণা করছিল। আর এদিকে মা পনিরটা একটু গরম করছে, আর সেই সাথে গরম গরম রুটি বানাচ্ছে। তো এখন আমি আর মা রুটি আর পনিরের তরকারিটা খাবো। মানে মাকে বলেছি তুমিও আমার সঙ্গে একটু খাবে, এত কষ্ট করে আমি রান্না করে নিয়ে এলাম। তো মাও খাচ্ছে আর আমিও এখন খেতে বসে পড়েছি। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। আর আশা করি আজকের পর থেকে যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো দেখার পর কিছুটা হলেও তোমরা আন্দাজ করতে পারবে যে কিছুদিন ধরে আমার জীবনটা ঠিক কেমন কাটছে, কতটা ব্যস্ততার মধ্যে কাটছে, কতটা কষ্ট হচ্ছে আমার। আর সেই কারণেই আমি ব্লগ এডিট করতে পারছি না, আপলোডও করতে পারছি না। তো চলো আপাতত টাটা অ্যান্ড গুড নাইট।